প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা কিছু জারণ বিজারণ বিক্রিয়া দেখে এসেছিলাম এবং আমরা এটাও দেখেছি যে কিভাবে কোনো একটা বিক্রিয়া আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা আলাদা করে নির্ণয় করতে পারবো। এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে কোনো একটা বিক্রিয়ায় কিভাবে আমরা জারক ও বিজারক পদার্থকে শনাক্ত করতে পারবো। আজকের ভিডিও ক্লাসে আমরা কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে রয়েছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া ইত্যাদি। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে দেরি না করে শুরু করি। যেটা আমি গত ভিডিও ক্লাসে বলছিলাম যে কিছু বিক্রিয়া আছে যেখানে জারণ বিজারণ ঘটে। তাদের মধ্যে প্রথমটা হচ্ছে সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। এই সংযোজন বিক্রিয়ার নাম দেখেই তুমি বুঝতে পারছো যে এখানে এক বা একাধিক রাসায়নিক সত্তা পরস্পরের সাথে যুক্ত হয়ে কিছু একটা ঘটাবে। তাহলে চলো আমরা ডেফিনেশনটা দেখে নিই। এখানে বলা হচ্ছে যেই জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে দুই বা তার অধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হবে এবং তারা একটি মাত্র উৎপাদ উৎপন্ন করবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই যে দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, তারা কি নিজেরাই আলাদা আলাদা কোনো যৌগ থাকবে, সেই দুটি যৌগের সমন্বয়ে নতুন একটা যৌগ গঠিত হবে, নাকি তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে মৌল থাকবে বা অন্যান্য পদার্থের অণু থাকবে, তখন তারা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করবে? তাহলে চলো আমরা দেখে নিই প্রথমে, তারপরে এই ব্যাখ্যাটা শুনবো। এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে এখানে ফেরাস ক্লোরাইড ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। এবং তোমাদের কি মনে আছে এই বিক্রিয়াটা আমি গতকালকে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা এই বিক্রিয়াটার জারণ বিজারণ বের করবে, যে কিভাবে এখানে জারণ এবং বিজারণ ঘটছে। তাহলে এই বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফেরাস ক্লোরাইড, এ হচ্ছে কি একটা যৌগ যেটা আয়রন এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন গ্যাসকে। তার মানে এটা হচ্ছে একটা যৌগ এবং এটা হচ্ছে একটা কি মৌল, তাই তো? এবং এই মৌলটা কি অবস্থায় রয়েছে? দ্বিপারমাণবিক একটা মৌল, মানে ক্লোরিন গ্যাস দুটি ক্লোরিন পরমাণু সমন্বয়ে গঠিত, বা ক্লোরিন গ্যাসের অণুটা দুটি ক্লোরিন পরমাণু সমন্বয়ে গঠিত। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। আমরা যদি সাধারণভাবে বলি এটা একটা রাসায়নিক পদার্থ, এটা একটা রাসায়নিক পদার্থ, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন করছে, যাকে আমরা বলি কি উৎপাদ। এবার এখানে খেয়াল করে দেখি, একজন যৌগ ছিল, আরেকজন ছিল কি মৌল। এদের বিক্রিয়ায় একটা যৌগ উৎপন্ন হলো। এটা কি আর অন্য কোনো ভাবে হতে পারে? হ্যাঁ, অন্যভাবেও হতে পারে। কিরকম সেটা খেয়াল করো। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। তাহলে এই নাইট্রোজেনটা কি এখানে মৌল অবস্থায় রয়েছে, আর দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নাইট্রোজেনের অণু সৃষ্টি করে। এখানেও তাই, যে দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু সৃষ্টি করে, আর এখানে অ্যামোনিয়া তৈরিতে তিনটি হাইড্রোজেন অণু ব্যবহৃত হচ্ছে। তাহলে এই নাইট্রোজেনটা তো কোনো যৌগ নয়, কারণ এখানে নাইট্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল তো নেই। তার মানে এটা হচ্ছে কি মৌল। এখানেও H2 মানে হাইড্রোজেন গ্যাস, সে কি এখানে যৌগ নাকি মৌল? সেও এখানে মৌল। এবং কেন এটা মৌল? কারণ এখানে হাইড্রোজেন ব্যতীত আর কিন্তু কোনো পদার্থ নেই। তার মানে দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়েও যখন কি উৎপাদ উৎপন্ন করবে, সেই বিক্রিয়াটাকেও, বা কোনো একটা যৌগ উৎপন্ন করবে, সেই বিক্রিয়াটাকেও আমরা বলছি কি সংযোজন বিক্রিয়া। তার মানে এখানে অবস্থিত দুটি বিক্রিয়াই হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে এই যে আমরা বলছিলাম দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ, এরা কি হতে পারে? এরা মৌলও হতে পারে, এরা যৌগও হতে পারে, যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা উৎপাদ সৃষ্টি করবে। কিন্তু তুমি এখানে নতুন একটা জিনিস শিখবে, যে যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাদেরকে আলাদা একটা নাম দেওয়া হয়, যার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই উপরের দুই বিক্রিয়াই কি সংযোজন বিক্রিয়া, কারণ এখানে দুটি পদার্থের সংযোজনে একটি পদার্থ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বিক্রিয়ায়ও দুটি পদার্থের সংযোজনে একটি পদার্থ সৃষ্টি হয়েছে। তার মানে এই দুই বিক্রিয়াই কি সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। কিন্তু তোমরা কি বলতে পারবে এই দুটি বিক্রিয়ার মধ্যে কোনটা সংশ্লেষণ বিক্রিয়া? তার মানে কোন সংযোজন বিক্রিয়াটাতে শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করেছে? হ্যাঁ, তোমরা সঠিক অনুমান করেছো, এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তারা মৌলিক পদার্থ ছিল, থেকে পরস্পর সাথে যুক্ত হয়ে এই যৌগটাকে সৃষ্টি করেছে। তার মানে এরা দুজনেই সংযোজন বিক্রিয়া ঠিকই, তার মধ্যে
নিচের অর্থাৎ দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারো। তাহলে একটি ধারণা তুমি পেয়ে গেলে যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই কি সংযোজন বিক্রিয়া হবে, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে আরো দুটো বিক্রিয়াকে দেখতে পারি। যেমন আমি যদি তোমাকে বলি যে এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে CaCO3। এখানে আমি সমতা করছি না বা অন্যান্য কিছু করছি না, এখানে মূলত আমি বিক্রিয়াটা বোঝাতে চেষ্টা করছি তোমাদের। এখানে খেয়াল করে দেখো ক্যালসিয়াম অক্সাইড সে হচ্ছে একটা যৌগ, কারণ এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন রয়েছে। কার্বন ডাই অক্সাইড সেও কি একটা যৌগ, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এই দুই যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ সৃষ্টি করছে যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। আমি যদি আরেকটা সংযোজন বিক্রিয়া এখানে দেখাতে চাই, ধরো এখানে ক্যালসিয়াম রয়েছে এবং ফ্লোরিন গ্যাস রয়েছে, এরা দুইজনে মিলে সৃষ্টি করে ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2। এখানে ক্যালসিয়াম সে একটা রাসায়নিক পদার্থ, এটা আরেকটা রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে নতুন একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি করছে। তার মানে এরা দুইজনে কি এখানে সংযোজন বিক্রিয়া। এখন কেউ কি বলতে পারবে যে এখানে কোনো সংশ্লেষণ বিক্রিয়া আছে কিনা? হ্যাঁ, তোমাদের অনুমান সঠিক, এটা হচ্ছে আমাদের এখানকার সংশ্লেষণ বিক্রিয়া। এবং কিভাবে বুঝতে পারলাম এটা সংশ্লেষণ বিক্রিয়া? কারণ এখানে ক্যালসিয়াম সে এখানে মৌলিক পদার্থ আর ফ্লোরিন সেও হচ্ছে এখানে মৌলিক পদার্থ। তাহলে তুমি মনে রাখবে এভাবে যে যখনই মৌলিক পদার্থ দিয়ে সংযোজন বিক্রিয়াটা সংঘটিত হয় সেটাকে আমরা নতুন একটা নাম দেই, সেটা কি? সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এবার আমরা পরের অংশটাতে চলে যাই। 2 নম্বর জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এটার সংজ্ঞাটা কি? সংযোজন বিক্রিয়া আমরা যেমন দেখেছি যে একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করছে, মানে সংযোজিত হচ্ছে। এখানে তার বিপরীত ঘটনাটা ঘটে, অর্থাৎ যে বিক্রিয়া একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাদেরকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। উদাহরণ দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করো, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এই যৌগটা ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসের সৃষ্টি হয়। তাহলে দেখো এখানে একটা যৌগ ভেঙে দুটি কি পদার্থ উৎপন্ন করছে, যার মধ্যে PCl3টা অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডটা হচ্ছে একটা নিজেই একটা যৌগ, আর ক্লোরিন গ্যাস হচ্ছে সে কি মৌল অবস্থায় রয়েছে। তাহলে এটা ছিল আমাদের বিয়োজন বিক্রিয়া। এবার পরবর্তীতে লক্ষ্য করো, আরেকটা উদাহরণ দেখানো হচ্ছে যে পানির মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ চালানো হয় সেক্ষেত্রে পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের সৃষ্টি করে। এবং খেয়াল করে দেখো যে পানি হচ্ছে একটা যৌগ যেটা ভেঙে দুটি আলাদা আলাদা মৌল সৃষ্টি করেছে, তার মানে এটাও কি একটা বিয়োজন বিক্রিয়া। এরকম যদি আরো কোনো বিয়োজন বিক্রিয়ার উদাহরণ তোমাদের দিতে চাই, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলিতভাবে ক্যালসিয়াম কার্বনেট সৃষ্টি করে। তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবে তুমি এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডকে পাবে। তাহলে খেয়াল করো যে এখানে একটা পদার্থ ভেঙে গিয়ে বা একটা যৌগ ভেঙে গিয়ে দুটি যৌগ সৃষ্টি করেছে, তার মানে এটাও হচ্ছে কি একটা বিয়োজন বিক্রিয়া। এরকম আরো অসংখ্য বিয়োজন বিক্রিয়ার উদাহরণ তুমি নিজে চেষ্টা করলে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর বিক্রিয়াটা, যাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ইংরেজিতে সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। খেয়াল করে দেখো এখানকার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকেই প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে। এখানে তাহলে বিষয়টা এরকম যে কোনো একটা কম সক্রিয় মৌল বা যৌগমূলককে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক তাকে প্রতিস্থাপিত করতে পারে, তাকে রিপ্লেস করতে পারে বা সাবস্টিটিউট করতে পারে। যখনই এই ধরনের বিক্রিয়া তুমি দেখবে সেটাকেই তুমি বলবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। খেয়াল করলেই তুমি দেখবে যে এখানে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড ছিল এবং তার H2 তার মানে দুটি হাইড্রোজেনকে রিপ্লেস করে প্রতিস্থাপিত করেছে কে? জিঙ্ক। করে সে এখানে জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে, আর এই যে হাইড্রোজেন পরমাণু দুটি সে নির্গত হয়ে গেছে, সে নির্গত হয়ে গিয়ে বা বের হয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস হিসেবে ছড়িয়ে পড়ছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো
এখানে কি ঘটনা ঘটলো, এখানে এই জিঙ্ক পরমাণুটা এখানকার হাইড্রোজেন পরমাণু দুটিকে রিপ্লেস করে দিল, অর্থাৎ প্রতিস্থাপিত করলো। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আবার আমি যদি তোমাকে বলি যে জিঙ্কের সাথে এবার আমি কপার সালফেটের বিক্রিয়া ঘটাবো, তাহলে এখানে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট এবং কপার পরমাণু। তার মানে এখানেও তুমি বুঝতে পারছো যে জিঙ্ক পরমাণুটা কপার সালফেটের কপারকে প্রতিস্থাপিত করছে, করে জিঙ্ক সালফেটে পরিণত হচ্ছে। এই দুটি বিক্রিয়া থেকে আমরা কি বুঝলাম? এই দুটি বিক্রিয়া থেকে আমরা বুঝলাম যে এখানে জিঙ্কটা হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় এবং সে কারণেই সে এখানকার সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। আবার এখানকার জিঙ্কটা কপার সালফেটের কপারকে প্রতিস্থাপিত করছে, তার মানে কপারের তুলনায় জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় এবং সেজন্যই এই ঘটনাটা সম্ভব হয়েছে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাই আমি যদি কপারের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া ঘটাই তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে কিন্তু আমরা মূলত বিক্রিয়াটা পাবো না। কারণটা হচ্ছে যে এখানে জিঙ্কটা হচ্ছে বেশি সক্রিয় আর কপারটা হচ্ছে কম সক্রিয়। এই কম সক্রিয় যে মৌলটা সে বেশি সক্রিয় জিঙ্ককে বা মৌলটাকে প্রতিস্থাপিত করতে পারবে না। তোমরা অনেকেই এই কমন ভুলটা করে থাকো যে আমরা এখানে কপারের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া কপার সালফেট এবং জিঙ্ক উৎপন্ন করলাম। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এটা খুব স্পষ্ট যে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলকই শুধুমাত্র কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করতে পারবে। তাহলে এতক্ষণ আমরা 3 ধরনের বিক্রিয়া দেখলাম, যেখানে ছিল সংযোজন, বিয়োজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া। এরা সবাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা কি জিনিসটা লক্ষ্য করছো? খেয়াল করলেই তুমি বুঝতে পারবে। যেমন আমি যদি এই একটাই ভেঙে দেখাই, এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এটা কি জারণ বিজারণ বিক্রিয়া? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা জারণ বিজারণ বিক্রিয়ার ক্লাসিফিকেশনেই এই 4 ধরনের বিক্রিয়া পড়ছি, তারপরেও আমরা কেউ যদি এটা হিসেব করে বের করতে চাই আমরা কিন্তু বের করতে পারি, কারণ ইতিমধ্যে আমরা এগুলো নির্ণয় করা শিখে এসেছি যে কিভাবে আমরা জারণ মান দিয়ে কিংবা ইলেকট্রন আদান প্রদান করে জারণ বিজারণ বিক্রিয়া নির্ণয় করতে পারবো। এখানে খেয়াল করো জিঙ্কের জারণ মানটা কত? 0। এখানে হাইড্রোজেনের জারণ মান +1, সালফেটের -2। তারপরে যখন জিঙ্ক সালফেট সৃষ্টি হলো, এখানে জিঙ্কের জারণ মান +2, সালফেটের আগের মতোই রয়েছে -2, আর হাইড্রোজেন গ্যাসে তার জারণ মানটা কত? 0। তাহলে খেয়াল করো এখানে জিঙ্কের জারণ মান কিন্তু 0 থেকে +2 হয়েছে, তার মানে এটা কি হবে? এটা হবে জারণ। আর আরেকটা জিনিস খেয়াল করে, এখানে হাইড্রোজেনের জারণ মান +1 থেকে 0 হয়েছে, তার মানে এটা কি হবে? এটা হবে বিজারণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে এরা সবাই আসলে জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে আমাদের শেষ যেই জারণ বিজারণ বিক্রিয়াটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নিই, তারপরে আমরা দেখব যে দহন বিক্রিয়ায় মূলত কি ঘটনা ঘটে। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো যে এখানে বলা হচ্ছে যে কোনো একটা মৌল বা যৌগকে আমরা যখনই বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো বা বিক্রিয়া ঘটাবো সেটাই হবে দহন বিক্রিয়া। এবং তোমরা সবসময় মনে রাখবে যে দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয় এবং এই প্রক্রিয়াও ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এজন্যই এটা কি এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এবার খেয়াল করে দেখো এখানে যে বিক্রিয়াটা দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করেছে এবং তার পাশাপাশি তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ একটু আগে ভাইয়া যেটা বলছিলাম যে দহন বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে প্রথমে আমরা বিক্রিয়াগুলো কিভাবে শিখবো, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বিক্রিয়াগুলোতে আমরা মূলত, যেহেতু এটা একটা জৈব যৌগ, এরকম মিথেন সহ আরো কিছু জৈব যৌগ রয়েছে, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হচ্ছে এক ধরনের জৈব যৌগ। শুধুমাত্র হাইড্রোকার্বন না, তাদের জাতকগুলো জৈব যৌগ হয়, যেটা নিয়ে আমরা 11 নম্বর চ্যাপ্টারে আলোচনা করব। এখানে খেয়াল করো যখনই এই হাইড্রোকার্বনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে সে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে। আবার তুমি অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে যদি লক্ষ্য করো, যেমন এখানে মিথেন গ্যাস, আমরা বাসা বাড়িতে গ্যাসের চুলা ব্যবহার করি, সেখানে আমরা জ্বালানি হিসেবে গ্যাসকে ব্যবহার করি, যেটা একটা হাইড্রোকার্বন। তো এখানে আমি মূলত বিক্রিয়াটা দেখিয়েছি মিথেন হাইড্রোকার্বনের। আবার তুমি যদি অন্যান্য পদার্থগুলো নিয়ে কাজ করো, যেমন বলতে পারো যে ভাইয়া সালফারের ক্ষেত্রে কি দহন বিক্রিয়া সম্ভব, কিংবা কার্বন, ম্যাগনেসিয়াম বা হাইড্রোজেনের ক্ষেত্রে, হ্যাঁ তাদের ক্ষেত্রেও
দহন বিক্রিয়া সম্ভব, কিন্তু তাদের ঘটনাটা কিছুটা ভিন্ন। খেয়াল করে দেখো, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে এবং এখানেও তাপ উৎপন্ন হচ্ছে। এবং এটাই তোমাকে বলা হচ্ছিল যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত। এই যে দেখো, সালফার হচ্ছে এখানে তার মৌলটা, এবং সে যখন সালফার ডাইঅক্সাইড সৃষ্টি করছে, এটা কি, এটা কার অক্সাইড? মূলত এটা হচ্ছে সালফারের অক্সাইড। এরপরে দেখো, কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এখানে আমরা একটু ভৌত অবস্থাটা ভুল এসেছে, এটা হবে সলিড। তাহলে কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এটাও হচ্ছে কি একটা দহন বিক্রিয়া। আবার ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, এটাও দহন বিক্রিয়া। এবং শেষে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছে এবং তাপ উৎপন্ন হচ্ছে। এখানে মূলত পানি না, এখানে হাইড্রোজেন অক্সাইড দেখানো হয়েছে। তার মানে এটা কি হাইড্রোজেন অক্সাইড না, এটাও পানি। এটা আসলে জলীয় বাষ্প, যেহেতু এখানকার ভৌত অবস্থাটা হচ্ছে জি, তার মানে সে জলীয় বাষ্প অবস্থায় রয়েছে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এই যে দহন বিক্রিয়া মানে তুমি খেয়াল রাখবে আজকে থেকে, যে কোনো মৌল বা যৌগ যখনই বাতাসের উপস্থিতিতে বিক্রিয়া করবে, সেটা এরকম কোনো যৌগ হতে পারে কিংবা এরকম কোনো মৌল হতে পারে, সবাই কি করবে, বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে গিয়ে অক্সাইড সৃষ্টি করবে। তো এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলছি কি, এই ধরনের বিক্রিয়াগুলোকে বলছি আমরা দহন বিক্রিয়া। এবং দহন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? দহন বিক্রিয়াও কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এই যে আমরা সংযোজন, বিয়োজন, দহন কিংবা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এরা সবাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে পরীক্ষা যদি আমাদের আসে কোনো একটা বিক্রিয়া দিয়ে, ধরো যে তোমাকে এই বিক্রিয়াটাই দিয়ে দিল যে সালফার এবং অক্সিজেনের বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে, এই বিক্রিয়াটি একই সাথে দহন বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। আমরা কি পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা পারবো। আমরা তাহলে কিভাবে অ্যান্সারটা করব? আমরা প্রথমে এই যে দহন বিক্রিয়া সেই পক্ষে যুক্তি দেখাবো, তার সংজ্ঞাটা দেখাবো, তারপরে কিভাবে এখানে বিক্রিয়াটা ঘটছে সেটা বলবো। এর পরবর্তীতে যখন একে জারণ বিজারণ বিক্রিয়া বলতে যাব, তখন কি আমাদেরকে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি দিয়ে অথবা ইলেকট্রনের আদান প্রদান দিয়ে দেখাতে হবে যে এটা কিভাবে আসলে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই চ্যাপ্টারে এই জারণ বিজারণ বিক্রিয়া, যে 4 ধরনের জারণ বিজারণ বিক্রিয়া শিখলাম আমরা, এই অংশটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে এবং প্রশ্নগুলো কিন্তু সহজই হয়। তুমি যদি প্র্যাকটিস করে যাও, তুমি কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবে, কারণ তোমরা ইতিমধ্যে জিনিসগুলো বুঝে ফেলেছো যে এই বিক্রিয়াগুলো একই সাথে সংশ্লিষ্ট বিক্রিয়া, তার মানে সংযোজন হলে সংযোজন কিংবা দহন হলে দহন, এবং তাদের সবচেয়ে বড় পরিচয় যেটা, তারা সবাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত অন্যান্য বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত জারণ বিজারণ বিক্রিয়া নয়, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।